নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আপনারা এই ভিডিও থাম্বনেলে ঠিকই দেখেছেন, এবার থেকে নমিনির সমস্ত অধিকার শেষ। নমিনিকে এবার থেকে আর একটা টাকাও প্রদান করা হবে না, কারণ আন্ডার সেকশন 109A এর ওপর ভিত্তি করে অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট দুটি কেসের ওপর ভিত্তি করে এই ঐতিহাসিক রায় প্রদান করেছে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এবার থেকে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে, কারণ আপনি ব্যাংক বা পোস্ট অফিস বা যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে বা অফিসে যে কোনো স্থানে আপনি যদি নমিনি যুক্ত করে থাকেন, তাহলে সেই নমিনি এন্টাইটেলমেন্ট ও নমিনির লিগ্যাল রাইটের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের এই রায় একটি অত্যন্ত বড় প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব সুপ্রিম কোর্টের এই রায় ও কেসের উপর বিস্তারিত, এবং সেই সাথে এটাও জানার চেষ্টা করব যে সুপ্রিম কোর্ট নমিনির লিগ্যাল রাইট এবং নমিনির এন্টাইটেলমেন্টের উপর ভিত্তি করে কোন কোন নতুন নিয়ম লাগু করেছে, এবং সেই সাথে সাথে আপনাকে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আমরা নমিনি সংক্রান্ত পূর্বের নিয়মে জানতাম যে বিভিন্ন অফিসিয়াল সেক্টরে বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টরে, অফিসিয়াল সেক্টর বলতে ধরুন আপনি কোনো যদি সরকারি কর্মী হয়ে থাকেন তাহলে সেই সরকারি অফিসে, বা আপনি যদি কোনো প্রাইভেট সেক্টরের কর্মী হয়ে থাকেন তাহলে সেই প্রাইভেট সেক্টর অফিসে, এবং এর পাশাপাশি ফাইন্যান্সিয়াল সেক্টর বলতে বিভিন্ন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বা ব্যাংকের ক্ষেত্রে বা পোস্ট অফিসের ক্ষেত্রে বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে যদি আপনি কাউকে নমিনি হিসাবে অ্যাড করে রাখেন, তাহলে আপনার দুর্ভাগ্যবশত মৃত্যুর পর সেই নমিনির অ্যাকাউন্টে বা নমিনির কাছে সমস্ত আপনার পাওনা গণ্ডা বাবদ সমস্ত টাকা পয়সা ট্রান্সফার করে দেওয়া হয়। কিন্তু অতি সম্প্রতি নমিনির ক্ষেত্রে প্রযোজ্য এই নিয়মকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দুটি কেস করা হয়, এবং এই কেসে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায় প্রদান করা হয়েছে, সেই রায়ে নমিনি এন্টাইটেলমেন্ট এবং নমিনির লিগ্যাল রাইটের উপর একটি বড়সড় প্রশ্নচিহ্ন উঠে এসেছে। আমরা ভিডিওর প্রথম দিকে আলোচনা করব এই কেস দুটির ব্যাপারে, যে এই কেস দুটি সুপ্রিম কোর্টে কেন করা হয়েছিল, কারা করেছিল, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এই কেসে কী রায় প্রদান করা হয়েছিল। এবং এর পরে আমরা জানবো সুপ্রিম কোর্টের তরফ থেকে নমিনির যে লিগ্যাল রাইট এবং নমিনির যে এন্টাইটেলমেন্ট, সেটার উপর ভিত্তি করে কোন কোন নতুন নিয়ম লাগু করা হয়েছে, এবং আগামী দিনে নমিনির ক্ষেত্রে কোন কোন নিয়ম প্রযোজ্য হতে চলেছে সেই ব্যাপারে। তাহলে চলুন এক এক করে জেনে নেওয়া যাক। সর্বপ্রথমে আমরা নমিনি সংক্রান্ত যে কেসটির ব্যাপারে জানবো, সেই কেসটি ছিল সর্বতী দেবী ভার্সেস উষা দেবী কেস। এক্ষেত্রে জগমোহন নামের এক ব্যক্তি দুটি ইন্স্যুরেন্স করে রেখেছিলেন, এবং এই ইন্স্যুরেন্সে তিনি স্বাভাবিকভাবেই তার স্ত্রীকে নমিনি করে রেখেছিলেন, এবং হঠাৎ করে জগমোহনবাবুর যখন মৃত্যু ঘটে, তখন স্বাভাবিকভাবে সেই ইন্স্যুরেন্স কোম্পানি জগমোহনবাবুর সমস্ত পাওনা গণ্ডা অর্থাৎ ইন্স্যুরেন্সের সমস্ত ক্লেমের টাকা তার স্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন, অর্থাৎ তার স্ত্রীকে এখানে প্রদান করে। কিন্তু পরে দেখা যায় যে জগমোহনবাবুর পিতা, মাতা এবং একটি নাবালক পুত্র আছে। জগমোহনবাবুর পিতা এবং মাতা পরবর্তীকালে আদালতে দ্বারস্থ হন, এবং তারা আদালতে দাবি করেন যে তারা যেহেতু প্রত্যেকেই জগমোহনবাবুর উপর নির্ভরশীল ছিলেন, তাই জগমোহনবাবুর ইন্স্যুরেন্স ক্লেমের সমস্ত টাকার একটা সমানভাবে প্রাপ্য তাদেরকেও দেওয়া হোক, কারণ তারা প্রত্যেকেই জগমোহনবাবুর উপর নির্ভরশীল ছিলেন। এক্ষেত্রে সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি চলে, এবং দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায়টি প্রদান করা হয়, সেই রায়টি জগমোহনবাবুর স্ত্রীর বিরুদ্ধে যায়। দ্বিতীয় যে কেসটি ছিল সেটি ছিল রামচন্দ্র তলোয়ার ভার্সেস তার ভাই। এক্ষেত্রে রামচন্দ্র তলোয়ার নামক এক ব্যক্তি তার মায়ের সমস্ত ফাইন্যান্সিয়াল সেক্টরে নমিনি হিসাবে যুক্ত ছিলেন, অর্থাৎ তার মায়ের সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে, সমস্ত পোস্ট অফিস অ্যাকাউন্টে এবং সমস্ত ইন্স্যুরেন্স সেক্টরে তিনি রামচন্দ্র তলোয়ারকে নমিনি হিসাবে যুক্ত করে রেখেছিলেন। এবার হঠাৎ করেই তার মায়ের যখন মৃত্যু ঘটে, তখন স্বাভাবিকভাবেই ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের পাশাপাশি ব্যাংকের তরফ থেকে এবং পোস্ট অফিসের তরফ থেকে তার মায়ের নামে যত সম্পত্তি ছিল বা যত টাকা পয়সা ছিল, সমস্ত কিছুই রামচন্দ্র তলোয়ারের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। এক্ষেত্রে পরবর্তীকালে রামচন্দ্র তলোয়ারের ভাই এক্ষেত্রে আদালতে দ্বারস্থ হয়, এবং তারা দাবি করে যেহেতু তার মায়ের দুজন লিগ্যাল হেয়ার, তাহলে সেক্ষেত্রে কেন একাই রামচন্দ্র তলোয়ার তার মায়ের সমস্ত টাকা পয়সার মালিক হবেন।
নমিনি সংক্রান্ত এই কেসটি হাইকোর্টে করা হলেও পরবর্তীকালে এই কেসটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং সুপ্রিম কোর্টের দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টের বিচারপতিরা রামচন্দ্র তলওয়ারের বিপক্ষে রায় প্রদান করে এবং রামচন্দ্র তলওয়ারের ভাইয়ের যে দাবিটা ছিল সেই পক্ষেই রায় প্রদান করে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এই জাজমেন্টের পর সুপ্রিম কোর্টের তরফ থেকে নমিনি লিগ্যাল রাইট এবং নমিনি এন্টাইটেলমেন্টের ওপর ভিত্তি করে বেশ কিছু নতুন নিয়ম লাগু করা হয়। চলুন আমরা এক এক করে জেনে নিই কোন কোন নতুন নিয়ম লাগু করা হয়েছে। সর্বপ্রথমে আমরা জেনে নেব সুপ্রিম কোর্টের সংজ্ঞা অনুযায়ী নমিনি কাকে বলে, অর্থাৎ নমিনি বলতে সুপ্রিম কোর্টের সংজ্ঞা অনুযায়ী কি বোঝাচ্ছে। দেখুন এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, এ নমিনি ইন ব্যাংকস মিন is as already mentioned is someone who has been designated in the bank application as the person who would receive the proceed of the account in the কেস অফ আনএক্সপেক্টেড ডেথ। অর্থাৎ নমিনি বলতে ব্যাংকের ক্ষেত্রে অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টরে এটাকেই বোঝায় যে কোনো এক ব্যক্তি অর্থাৎ সেই অ্যাকাউন্ট হোল্ডারের আনএক্সপেক্টেড যদি মৃত্যু ঘটে থাকে অর্থাৎ অপ্রত্যাশিতভাবে মৃত্যু ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির সমস্ত পাওনা গণ্ডা সেই নমিনির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে, অর্থাৎ সেই নমিনিকে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের তরফ থেকে নমিনির অধিকার সংক্রান্ত কি বলা হয়েছে দেখুন, অর্থাৎ নমিনির অধিকার কতটুকু এখানে প্রদান করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। দেখুন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, এ নমিনি ইন এ ব্যাংক অ্যাকাউন্ট মিনস অ্যান ইন্ডিভিজুয়াল who the holder of the account trust and appoints as nominee. 2. If the nominee is not the legal heir, he or she will not be entitled to receive fund. 3. The nominee's duty becomes to act as a trustee and transfer funds to the legal heir. 4. There can be different nominees appointed for different bank account. অর্থাৎ এক কথায় বলতে গেলে এক্ষেত্রে নমিনির মানে হলো এক ব্যক্তি যিনি একজন প্রতিনিধি হিসাবে কাজ করবেন কোনো এক ব্যক্তির ক্ষেত্রে। এক্ষেত্রে নমিনিকে সেই ব্যক্তির অপ্রত্যাশিত মৃত্যুর পর তাকে সমস্ত ফান্ড দেওয়া হবে এবং তার কাজ হবে সেই ব্যক্তি অর্থাৎ যার মানে অপ্রত্যাশিতভাবে মৃত্যু ঘটেছে সেই ব্যক্তির সমস্ত লিগ্যাল হেয়ার অর্থাৎ সমস্ত উত্তরাধিকারকে সমানভাবে তার পাওনাগণ্ডা বুঝিয়ে দেওয়ার। অর্থাৎ এক কথায় বলতে গেলে ধরুন এক ব্যক্তি আছেন, তার দুজন লিগ্যাল হেয়ার অর্থাৎ তার একজন স্ত্রী আছেন এবং তার পুত্র আছেন এবং তিনি তার ভাইকে হয়তো তার ব্যাংক অ্যাকাউন্টে নমিনি হিসাবে অ্যাড করে রেখেছেন। তাহলে সেক্ষেত্রে সেই নমিনি অর্থাৎ সেই ব্যক্তির যখন মৃত্যু ঘটবে তখন প্রথমত নমিনির অ্যাকাউন্টে অর্থাৎ তার ভাইয়ের অ্যাকাউন্টে সমস্ত টাকা পয়সা প্রদান করা হবে। এক্ষেত্রে সেই ভাইয়ের ডিউটি হবে যে সেই ব্যক্তির নমিনি বাবদ তিনি যে সমস্ত টাকা পয়সাগুলি পেয়েছেন সমস্ত কিছুই সেই ব্যক্তির যে দুজন লিগ্যাল হেয়ার অর্থাৎ যে দুজন উত্তরাধিকারী আছে অর্থাৎ স্ত্রী এবং পুত্র দুজনের মধ্যে সমভাগে ভাগ করে দেওয়া, এটাই নমিনির দায়িত্ব। এবার এক্ষেত্রে যদি আর একটি কথা বলে রাখি, যদি সেই ব্যক্তি অর্থাৎ যাকে নমিনি করে রাখা হয়েছে সে যদি লিগ্যাল হেয়ার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে করণীয় কি। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোনো এক ব্যক্তি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে রেখেছে এবং সেই ব্যক্তি তার নিজের পুত্রকে হয়তো নমিনি করে রেখেছে, এক্ষেত্রে পুত্র কিন্তু লিগ্যাল হেয়ার। এবার দ্বিতীয় যে বিষয়টি হলো সেক্ষেত্রে দেখা গেল যে সেই ব্যক্তির আরও একটি কন্যা আছে এবং তার স্ত্রীও বিদ্যমান আছে, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির মৃত্যুর পর তার পুত্রের দায়িত্ব হবে, যেহেতু সেই ব্যক্তির তিনজন লিগ্যাল হেয়ার অর্থাৎ স্ত্রী, পুত্র এবং কন্যা, তাহলে সেক্ষেত্রে 33.33% টাকা নমিনি বাবদ তিনি নিজের জন্য রেখে দেবেন এবং বাকি একটি ভাগ তার স্ত্রীকে প্রদান করবেন অর্থাৎ তার মাকে প্রদান করবেন এবং অপর একটি ভাগ তার কন্যাকে অর্থাৎ তার বোনকে তিনি প্রদান করবেন। এটাই হলো নমিনির দায়িত্ব। অর্থাৎ এক কথায় বলতে গেলে নমিনি যদি লিগ্যাল হেয়ারের মধ্যে কোনো একজন হয়ে থাকে তাহলে তার লিগ্যাল হেয়ার বাবদ যতটুকু পাওনাগণ্ডা থাকা উচিত অর্থাৎ যতটুকু পার্সেন্টেজ থাকা উচিত ততটুকু রেখে বাকিগুলো সমভাবে ভাগ করে দেওয়া। আর তিনি যদি লিগ্যাল হেয়ার না হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি কোনো অংশই পাবেন না, যেগুলি মানে যারা যারা লিগ্যাল হেয়ার আছেন তাদের মধ্যে সমভাগে ভাগ করে দেবেন। আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি। এবার সুপ্রিম কোর্টের সংজ্ঞা অনুযায়ী নমিনি কারা কারা হতে পারে। নমিনি হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো রকম কোনো বাধ্যবাধকতা নয়, আপনি যে কোনো ব্যক্তিকে নমিনি হিসাবে অ্যাড করতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে অ্যাড করতে পারেন, আপনার পুত্রকে বা আপনার কন্যাকে অ্যাড করতে পারেন, বা ভাই বা বোন বা বন্ধু আত্মীয় এমনকি আপনার অফিস কলিগকেও আপনি অ্যাড করে রাখতে পারেন নমিনি হিসাবে। এক্ষেত্রে কোনো রকম কোনো বাধ্যবাধকতা নয় যে এই ব্যক্তি ছাড়া আপনি অন্য কোনো ব্যক্তিকে নমিনি হিসাবে অ্যাড করতে পারবেন না।
এবার আমরা জানবো লিগ্যাল হেয়ার বা উত্তরাধিকারী কারা। লিগ্যাল হেয়ার বা উত্তরাধিকারীকে এখানে দুটি ক্যাটাগরি বা দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটা হলো ক্লাস 1 লিগ্যাল হেয়ার এবং অপরটি হলো ক্লাস 2 লিগ্যাল হেয়ার। এক্ষেত্রে ক্লাস 1 লিগ্যাল হেয়ার কারা কারা? ক্লাস 1 লিগ্যাল হেয়ারের মধ্যে পড়ছে সেই ব্যক্তি বা সেই মহিলা, স্ত্রী বা স্বামী, 2 তার পুত্র, তার কন্যা এবং তার মা। এই চারজন পড়ছে ক্যাটাগরি 1 অর্থাৎ যেটা প্রথম শ্রেণীর লিগ্যাল হেয়ারের মধ্যে। এবার ক্লাস 2 লিগ্যাল হেয়ার কারা কারা? এক্ষেত্রে ক্লাস 2 ক্যাটাগরি লিগ্যাল হেয়ারের মধ্যে পড়ছে সেই ব্যক্তির ভাই বা তার বোন, তার নাতি বা নাতনি, সেটা নিজের হতে পারে বা তার ভাই বোনের সম্পর্কের দিক থেকে হতে পারে। তবে ক্লাস 2 ক্যাটাগরির লিগ্যাল হেয়ার তখনই প্রযোজ্য হবে যখন কোনো ব্যক্তির ক্লাস 1 ক্যাটাগরির কোনো লিগ্যাল হেয়ার থাকবে না। অর্থাৎ ধরুন কোনো পুরুষ বা কোনো মহিলা তিনি বিবাহ করেননি, ফলে তার স্ত্রী বা স্বামী নেই এবং পাশাপাশি পুত্র বা কন্যাও নেই এবং বর্তমানে তার মাও বেঁচে নেই, তাহলে সেক্ষেত্রে তার ক্লাস 2 লিগ্যাল হেয়ারের প্রয়োজন পড়বে। অর্থাৎ সেক্ষেত্রে ক্লাস 1 লিগ্যাল হেয়ার যখন থাকবে না বা যখন এক্ষেত্রে অ্যাভেলেবল থাকবে না, তখন সেক্ষেত্রে ক্লাস 2 লিগ্যাল হেয়ারের খোঁজ পড়বে। এবার অনেকের মনে হতে পারে নমিনির যদি কোনো রকম কোনো অধিকার না থাকে বা নমিনিকে যদি একটা টাকাও প্রদান না করা হয়, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন অফিসিয়াল সেক্টর বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টরে নমিনি অ্যাড করে রাখার প্রয়োজনীয়তাটা কী? প্রয়োজনীয়তাটা হলো, যদি ধরুন কোনো জায়গায় নমিনি অ্যাড না করে রাখেন এবং সেক্ষেত্রে যদি সেই ব্যক্তির অপ্রত্যাশিত মৃত্যু ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই অফিসিয়াল কর্তৃপক্ষ বা সেই ব্যাংক কর্তৃপক্ষ বা সেই পোস্ট অফিস কর্তৃপক্ষর সেই ব্যক্তির সমস্ত লিগ্যাল হেয়ার নির্ণয় করে সঠিক পার্সেন্টেজে প্রত্যেককে সমস্ত টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে প্রচুর ঝামেলা পোহাতে হয় এবং এই প্রসেসটি একটি বড় সময় সাপেক্ষ প্রসেস, অর্থাৎ প্রচুর সময় লাগে এবং সমস্ত উত্তরাধিকারীরা নিজেদের পাওনাগণ্ডা বুঝে পেতেও তাদেরও প্রচুর সময় বা প্রচুর ঝামেলা পোহাতে হয়। তাই সঠিক পদ্ধতিতে একজনকে নমিনি হিসাবে অ্যাড করে রাখা হয়, যাতে করে ব্যাংক কর্তৃপক্ষ বা পোস্ট অফিস কর্তৃপক্ষের কোনো রকম কোনো ঝামেলায় পড়তে না হয় এবং তারা নমিনির অ্যাকাউন্টে সমস্ত কিছু ট্রান্সফার করে দেয় এবং সেই নমিনি তখন সমস্ত লিগ্যাল হেয়ারের মধ্যে বা লিগ্যাল হেয়ারের মাধ্যমে সমস্ত সঠিক পার্সেন্টেজে সমস্ত পাওনাগণ্ডা বুঝিয়ে দেয়। তাহলে বন্ধুরা, নমিনি সংক্রান্ত সুপ্রিম কোর্টে কেস, সেই কেসের রায় এবং বর্তমানে নমিনি সংক্রান্ত বিভিন্ন যে সকল নিয়ম প্রযোজ্য আছে সকল কিছু নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।